বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। অ্যাকাউন্টিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রনি হালদার। আজ আমরা নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা বিষয়ের সৃজনশীল প্রশ্ন নাম্বার 6 নিয়ে আলোচনা করব। সৃজনশীল প্রশ্ন নাম্বার 6 খুবই সহজই একটা অঙ্ক। আমরা ক নাম্বারের দিকে যদি তাকাই, বলা আছে সাধারণ জাবেদা তৈরি করতে হবে। সাধারণ জাবেদা তো আমরা জানি, এর আগে করেছি। ক্ষয় বলা আছে ক্রয় ফেরত জাবেদা, এটাও আমরা করেছি। ক্রয় ফেরত বহি বা ক্রয় ফেরত নোট করেছি, আমরা জানি, সেই রকমই একটা ব্যাপার। আর আছে আন্তঃফেরত। আন্তঃফেরত যে কথা, আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। হ্যাঁ, একই জিনিস। এই ক্রয় ফেরত বিক্রয় ফেরতের ছক একই রকম, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অর্থাৎ ক্রয় ফেরত পারলে বিক্রয় ফেরতও পারবেন, সুতরাং এটা নিয়ে টেনশনের কিছু নাই। আমরা চলে যাই সরাসরি ক নাম্বারে। করণীয় কয়ে করতে বলা হয়েছে কি, জুলাই 1 ও 10 তারিখের লেনদেন দ্বারা সাধারণ জাবেদা করতে হবে। তাহলে আমরা একটু দেখি জুলাইয়ের 1 তারিখে কি আছে এবং জুলাইয়ের 10 তারিখে কি আছে। জুলাইয়ের 1 তারিখে বলছে নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান। তার মানে ফি প্রদান করেছে, বোঝাই যেতেছে এখানে একটা খরচ। আর টাকাটা যেহেতু এখানে নগদ টগদ কিছু উল্লেখ নাই, এটা বুঝে ধরে নিতে হবে যেটা নগদে হয়েছে, তো নগদান ক্রেডিট হবে এটা। আর ডেবিট তো ট্রেড লাইসেন্স ফি ডেবিট হবে। আর জুলাই মাসের 10 তারিখে ব্যবসায়ের হিসাব রক্ষণের জন্য 40,000 টাকা একটি কম্পিউটার কেনা হয়েছে। তা কম্পিউটার যেহেতু কিনছে, কম্পিউটার আমরা জানি এটা একটা সম্পদ, সম্পদ নামে একটা খরচ হবে। হ্যাঁ, ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটাকে বলা হয়, মূলধন সম্পত্তি। আর টাকাটা যেহেতু বাকি কিছু বলা নাই, সুতরাং ধরে নিতে হবে যে এটা পুরো টাকাটাই নগদে দিয়ে দেওয়া হয়েছে। তো সাধারণ জাবেদা দাখিলার যে ছক, সেটা কিন্তু আমরা জানি, 5টা কলাম হবে। তারিখ, হিসাবের নাম, ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উপরে প্রতিষ্ঠানের নাম এবং সাধারণ জাবেদা লিখতে হবে। তো জুলাইয়ের 1 তারিখ 2017 সালটাও কিন্তু প্রথমে অবশ্যই দিয়ে নিতে হবে, তারপরে তারিখটা। এখন ট্রেড লাইসেন্স হিসাবে এখানে আর একটা বিষয় একটু চিন্তা করতে হবে যে নতুন ট্রেড লাইসেন্স, তার মানে আপনার ব্যবসা শুরু করার জন্যে বা ব্যবসা পরিচালনা করার জন্য অবশ্যই কিন্তু এই লাইসেন্সটা দরকার, এবং এইটার মেয়াদ থাকে সাধারণত 1 বছর। হ্যাঁ, তা আমরা ধরে নিচ্ছি যে ট্রেড লাইসেন্স আপনার প্রতিষ্ঠানের একটা সম্পদ এক ধরনের। এখানে 2 ধরনেরই ধরে নেওয়া যায়। এক হচ্ছে কীরকম, যে যেহেতু 1 বছর সময়কালের মেয়াদ থাকে, পরে আবার এটা রিনিউ করতে হয়, লাইসেন্স নবায়ন করতে হয়। তাই আমি যদি সম্পদ না ধরে এটাকে খরচ হিসাবে ধরি, সেটাও কিন্তু খুব একটা ভুল হবে না। আর এটাকে যদি আমি সম্পদ ধরি, সেটাও ধরতে পারি, যেহেতু প্রত্যেক মাসের যে রিনিউ ফিটা দিতে হবে, সেটা যে রিনিউ ফি দেওয়ার মাধ্যমে কিন্তু এটা প্রত্যেক বছর আবার নবায়ন হয়ে যাবে এবং আমার প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য আইনগতভাবে একটা বৈধতা দেয়। সুতরাং এটাকে আমরা সেই অর্থে সম্পদ বিবেচনা করতে পারি। তাই সম্পদ ধরি অথবা ব্যয় ধরি, যাই ধরি না কেন, আমরা জানি সম্পদ বাড়লে বা ব্যয় বাড়লে ডেবিট হয়। সুতরাং ট্রেড লাইসেন্স হিসাবে আমরা ডেবিট করলাম এখানে, আর টাকাটা নগদে দিয়ে দেওয়া হয়েছে, তাই নগদান হিসাব ক্রেডিট করলাম, টাকাটা বসালাম এখানে। কারণ ব্যাখ্যা লিখতে হবে, ব্যাখ্যা লিখে দিলাম। জুলাই মাসের 10 তারিখে কম্পিউটার কিনেছি। তাই কম্পিউটার, এটাকে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে যেটা করা হয়, কম্পিউটার অ্যান্ড অ্যাক্সেসরিজ নামে আলাদা একটা অ্যাকাউন্টের হেড তৈরি করা হয়, এবং সেই হেডের আওতায় আরও সাবলেজার করা হয়, যেখানে কোন ধরনের কম্পিউটার সেসব ডিটেলস লেখা থাকে। কিন্তু এইখানে যেহেতু একটা ফার্মেসি, সুতরাং এখানে অত কিছু না করে আমরা সরাসরি হিসাবের হেড ধরতে পারবো। অফিস সরঞ্জাম, যেহেতু এটা অফিসের কাজের জন্যে, এটা অফিস সরঞ্জাম নামে একটা সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, তাই ডেবিট। আর টাকাটা নগদে দিয়ে দেওয়া হয়েছে, তাই নগদান ক্রেডিট 40,000। এ হয়ে গেল ক নাম্বার। এবারে চলে যাব খ নাম্বারে। খ নাম্বারে কি বলা আছে, আমার করতে হবে হচ্ছে একটা ক্রয় ফেরত জাবেদা। তো ক্রয় ফেরত জাবেদা করতে হলে ক্রয় ফেরত জাবেদার জন্য নির্ধারিত একটা ছক আছে, সেই ছক অনুযায়ী কিন্তু আমার করতে হবে। এখন ক্রয় ফেরত করার সময় দেখতে হবে এর ভিতরে কোন এন্ট্রি রয়েছে বা কোন লেনদেনটি রয়েছে যেটা হচ্ছে ক্রয় ফেরত। তো 1 নাম্বারটা তো অবশ্যই না। জুলাই 5 নাম্বারটা বলা আছে সাধনা ফার্মেসিকে প্রতি কার্টন 500 টাকা দরে কৃত
20 কার্টন ঔষধ ত্রুটিযুক্ত হওয়ায় ফেরত দেওয়া হলো। তার মানে এটা কিনেছিলাম, ফেরত দেওয়া হয়েছে, তার মানে 5 তারিখেরটা ক্রয় ফেরত। 10 তারিখেরটা তো অবশ্যই না। 15 তারিখেরটা বলা আছে চন্দন মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে প্রতি প্যাকেট এত ভিটামিন ক্যাপসুল ফেরত, ক্রেডিট নোট। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, চন্দন মেডিকেয়ার হতে, তার মানে চন্দন মেডিকেয়ার ফেরত দিয়েছে কেন? মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে। তার মানে এটা কিন্তু বিক্রয় ফেরত, বিক্রি করেছিলাম, ফেরত দিয়েছে। আর প্রথমটা ছিল সাধনা ফার্মেসি কে, তার মানে আমি দিয়েছি সাধনা ফার্মেসিকে ফেরত, তার মানে এটা হচ্ছে ক্রয় ফেরত। 20 নম্বরে বলা আছে প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত, মানে প্রিয়ন্তী ফার্মা থেকে কৃত মানে আমরা যে কিনেছি সেইটা, সেই স্যালাইন ফরমায়েশ অনুযায়ী না হয় ফেরত প্রদান করেছি, তার মানে এইটাও কিন্তু আমার একটা ক্রয় ফেরত। এই যে কৃত কথাটা লেখা আছে, হ্যাঁ, এখানে যে কৃত কথাটা লেখা আছে, তার মানে এইটাও আমার ক্রয় ফেরত। পরেরটা আছে নিরাময় ড্রাগের নিকট 10% বাট্টায় বিকৃত, তার মানে এই যে নিম্নমানের ফেরত, বিকৃত যেহেতু বলা হয়েছে এটা বিক্রয় ফেরত, তার মানে আন্তঃফেরত। হ্যাঁ, তাহলে খ নম্বরের জন্য আমি এই দুইটা লেনদেন পেলাম। এই দুইটা লেনদেনকে আমি যদি ফরম্যাট অনুযায়ী বসাই, প্রথমে প্রতিষ্ঠানের নাম, ক্রয় ফেরত জাবেদা, তারিখ থাকবে, ডেবিট খাত থাকবে, ডেবিট নোট নাম্বার থাকবে, সূত্র, তারপরে হচ্ছে যে জাবেদাটা করতে হয় সেই জাবেদা। আমরা জানি যখন আমরা ফেরত দিই, কাউকে ক্রয় করে ফেরত দিই, তখন আমরা জাবেদাটা দিই কি, পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পাওনাদার ডেবিট করি কারণ আমরা ধরেই নেই যে যখন পণ্য ফেরতের প্রশ্ন আসে তখন সেই পণ্যটা অবশ্যই বাকিতে লেনদেন হয়েছিল, এই জন্যই পাওনাদারকে আমরা ডেবিট করি, হ্যাঁ, আর ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট। এখন 5 তারিখেরটা কি বলা আছে, আমি কত টাকা দরে কত কার্টন, তার মূল্য কত আসে, আমি যেই ঔষধটা ফেরত দিয়েছি সেটার মূল্য কত। প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারপর হচ্ছে ডেবিট নোট নাম্বার, এখানে ডেবিট নোট দেওয়া থাকবে। ক্রয় ফেরতের ক্ষেত্রে ডেবিট নোট পাবেন এবং বিক্রয় ফেরতের ক্ষেত্রে হচ্ছে ক্রেডিট নোট। আমরা এইটা দেখেও কিন্তু চিনতে পারি, এই ডেবিট নোট থাকলে সেটা ক্রয় ফেরত, আর ক্রেডিট নোট থাকলে সেটা বিক্রয় ফেরত। হ্যাঁ, এবারে প্রতিষ্ঠানের নাম লিখলাম, ডেবিট নোটের নাম্বার লিখলাম, অ্যামাউন্টটা লিখব কিভাবে, হ্যাঁ, এটার জন্য একটা ক্যালকুলেশন করতে হয়, একটা গণনা করতে হয়। হ্যাঁ, আচ্ছা, গণনাটা এই যে এখানে দেয়া আছে, এই গণনাটা আপনি চাইলে এখানে না করে আপনি এখানকার বাইরেও গণনাটা করতে পারেন। সেক্ষেত্রে আমি এর আগের অঙ্কে দেখিয়েছিলাম যে গণনা লিখে, গণনা ক বা গণনা একটা রেফারেন্স নাম্বার দিয়ে এইখানে গণনা করে যেই অ্যামাউন্টটা আসবে, যে এই গণনা করলে 9000 আসে, 9000 এখানে লিখে দিতে হবে, কিন্তু এইখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে গণনা ক, এভাবে লিখে দিতে হয়। যাই হোক, আমরা এই সাথে সাথেই করে দিলাম। আপনি যদি সাথে সাথে করেন তাও আপনার অঙ্ক সঠিক, আপনি যদি আলাদা জায়গায় ক্যালকুলেশন করে এখানে তথ্য বসান তাও সঠিক, তবে এখানে অবশ্যই রেফারেন্স নাম্বারটা দিয়ে দিতে হবে যে গণনা কত থেকে আপনি এই অ্যামাউন্টটা নিয়ে এসেছেন। তাহলে আমরা যেটা করব, এখানে প্রথমে করব যে ক্রয় মূল্য, অর্থাৎ কত টাকায় আমি কিনেছিলাম, সেখান থেকে আমার একটা ডিসকাউন্ট আছে, ডিসকাউন্টের অ্যামাউন্টটা বাদ দিতে হবে, বাকি টাকাটা বসবে। এখন আমি 500 টাকা দরে 20 কার্টন ঔষধ কিনেছি, তাই যে 500 গুণ 20 তার মানে 10,000 টাকা আসে। আর এই 10,000 টাকার উপরে 10% বাট্টা, তার মানে 1,000 টাকা। এটাকে যদি এভাবে লিখি যে 500 টাকা দরে 20 কার্টন কিনলাম, তার উপরে 10% যা আসে, তার মানে 10,000 টাকা থেকে 9,000 টাকা, 1,000 টাকা বাদ দিলে 9,000 টাকা থাকবে। ঠিক একইভাবে জুলাই মাসের 20 তারিখের অঙ্কটাও করতে হবে। 20 তারিখেরটা বলা আছে 120 টাকা দরে 500 ব্যাগ স্যালাইন, তার মানে 120 গুণ 500 টোটাল হয় 60,000 টাকা। আর ফরমায়েশ অনুযায়ী, আচ্ছা, এখানে কারবারি বাট্টা বলা আছে 5%, তাহলে 120 গুণ 500 গুণ 5% হয় 3,000 টাকা, বাদ দিলে যা হয় তাই।
ডেবিট নোটের ঘরে এখানে ডেবিট নোট নাম্বার 333 বসাই দিলাম। এখানে যোগ করলে 66,000 টাকা হলো। এখন প্রশ্নটি হচ্ছে যে আপনি যদি এই ক্রয় ফেরতের যে ক্যালকুলেশন আমি দেখালাম আপনাদেরকে এখন, এইটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমার আর কিছু বলারই দরকার নাই, আপনারা নিজেরাই পরবর্তী করণীয় যেটা গ নাম্বার সেটা নিজেরাই আপনারা করতে পারবেন। আচ্ছা, চলে যাই তাহলে সরাসরি গয় যেটা বলা আছে আন্তঃফেরত। এবারে আন্তঃফেরত মানে কি? বিক্রয় ফেরত। তার মানে এই লেনদেনের মধ্যে বিক্রয় ফেরত কোনটা আছে? বাকি যে দুইটা ছিল, ক্রেডিট নোট লেখা, আমরা সহজে বুঝে ফেললাম যে ক্রেডিট নোট যেহেতু লেখা আছে এটা বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরতের যে ছক আছে, ক্রয় ফেরতের যেরকম ছক সেরকমই ছক, শুধু পার্থক্য কোথায়? ক্রয় ফেরতে লেখা ছিল ডেবিট হিসাব খাত, এখানে বিক্রয় ফেরতের ক্ষেত্রে লিখতে হবে ক্রেডিট হিসাব খাত। ক্রয় ফেরতের ক্ষেত্রে আমরা যে জাবেদা দেই সেটা বিক্রয় ফেরতের ক্ষেত্রে জাবেদাটা ভিন্ন হবে। বিক্রয় ফেরতের ক্ষেত্রে জাবেদা হবে আন্তঃফেরত বা বিক্রয় ফেরত হিসাব ডেবিট। এখানে আন্তঃফেরতও লিখতে পারেন বা বিক্রয় ফেরতও লিখতে পারেন, সমস্যা নেই। বিক্রয় ফেরত ডেবিট এবং দেনাদার ক্রেডিট। হ্যাঁ, একই রকম সন, তারিখ, প্রতিষ্ঠানের নাম, আমি কত টাকা দিয়ে কিনেছিলাম, সেখান থেকে বাটটা ছিল কত সেটা বাদ দিয়ে দিতে হবে, শুধু এই কাজ। তাহলে বিক্রয় মূল্য এখানে বলা আছে যে 300 টাকা দরে 100টি প্যাকেট, তার মানে 300 গুণ 100 টোটাল হবে কত? তাইলে ওষুধের দাম 30,000 টাকা। সেখান থেকে কারবারি বাটটা বাদ দিব কত পার্সেন্ট? 5%। তাহলে এই 30,000 টাকার থেকে যদি 5% হয় তাহলে 1500 টাকা হয়। আমি ক্যালকুলেশনের ক্ষেত্রে এইভাবে লিখে দিতে পারি, অর্থাৎ এই 300 গুণ 100, তার মানে এই জিনিসটাই বসলো এখানে, তার উপরে 5% কারবারি বাটটা হবে 28,500। ক্রেডিট নোটের নাম্বারটা এখানে দিয়ে দেব। সেইমভাবে প্রতিষ্ঠানের নাম, বিক্রয় মূল্য এখানে সরাসরি দেয়া আছে যে 25,000 টাকার ঔষধ, এখানে আর গুণ করার কিছু দরকার নাই, সরাসরি 25,000 বসাইলাম। 25,000-এর 10% 2500 টাকা, সুতরাং 25,000 থেকে 2500 বিয়োগ 22,500, টোটাল এইটা। তো বন্ধুরা, এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন নাম্বার 6-এর অঙ্কটি। এর সাথে আমাদের জাবেদা অধ্যায় শেষ হলো। তবে বলে রাখি, আমরা এই জাবেদা অধ্যায়ের যে সাধারণ জাবেদা বিষয়টা, সাধারণ জাবেদা কিন্তু আমরা খতিয়ান চ্যাপ্টারে আরও অনেক জাবেদা, সাধারণ জাবেদা আমরা সেখানে করব। এ পর্যন্ত সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।